তো নেক্সট টপিক হচ্ছে আইডিয়াল এবং নন আইডিয়াল সলিউশন। অর্থাৎ আমরা যেমন বাংলায় হচ্ছে আদর্শ এবং অনাদর্শ দ্রবণ। আমরা যেমন গ্যাসের ক্ষেত্রে আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাস পড়েছি এবং সেখানে আমাদের মাপকাঠি ছিল আদর্শ গ্যাসের সমীকরণ, যেটা পিভি ইকুয়ালস টু এনআরটি। এখন দ্রবণের ক্ষেত্রে আমরা যে রাউল্টস সূত্র পড়লাম, এই রাউল্টস সূত্রের বিচারে দ্রবণকে দুটো ভাগে ভাগ করা হয়। একটাকে বলা হয় আদর্শ দ্রবণ, আইডিয়াল সলিউশন, আর একটাকে বলা হয় নন আইডিয়াল সলিউশন। প্রথমে আইডিয়াল সলিউশন নিয়ে আমরা আলোচনা করব। আদর্শ দ্রবণ আমরা কাকে বলবো? ডেফিনেশন, সংজ্ঞা কি? সলিউশন দ্যাট ওবেজ, মানে মেনে চলে রাউল্টস ল অ্যাট অল টেম্পারেচার অ্যান্ড কনসেন্ট্রেশন। যেসব দ্রবণ সমস্ত তাপমাত্রা এবং গাঢ়ত্বে রাউল্টের সূত্র মেনে চলে তাদেরকে বলা হয় আদর্শ দ্রবণ। উদাহরণ কি? বাস্তবে প্রায় কোনো দ্রবণই আদর্শ নয়। প্র্যাকটিক্যালি ইট ইজ রেয়ার, বাট দেয়ার আর ফিউ সলিউশনস, কিছু দ্রবণ আছে হুইচ বিহেভ টু আ গ্রেট এক্সটেন্ট লাইক আইডিয়াল সলিউশন। অনেকটাই তারা আদর্শের মতো আচরণ করে। কিছু দ্রবণ আছে, উদাহরণ বেনজিনের সঙ্গে টলুইনের মিশ্রণ, ইথাইল ব্রোমাইডের সঙ্গে ইথাইল আয়োডাইডের মিশ্রণ, নর্মাল হেক্সেনের সঙ্গে নর্মাল পেন্টেনের মিশ্রণ। এরকম আরও কিছু মিশ্রণ আছে যারা আদর্শ দ্রবণের মতো আচরণ করে। এখন আদর্শ দ্রবণ গঠন করতে গেলে শর্তটা কি? কন্ডিশনস টু ফর্ম আইডিয়াল সলিউশন, সেটা হচ্ছে, এক নম্বর শর্ত হলো সাইজ, শেপ অ্যান্ড কেমিক্যাল নেচার অফ কনস্টিটিউয়েন্ট পার্টিকেল শুড বি নিয়ারলি ইকুয়াল। অর্থাৎ যে সমস্ত উপাদানগুলো দিয়ে দ্রবণটা তৈরি হয়েছে সেই উপাদানগুলোর যে কণিকা, সেটা পরমাণু, অণু বা আয়ন যাই হোক, তাদের সাইজ, তাদের আকৃতি এবং তাদের রাসায়নিক প্রকৃতি প্রায় সেম হতে হবে, তবে তারা আদর্শ দ্রবণ তৈরি করতে পারবে। 2 নম্বর, অ্যাট্রাকশন বিটুইন দ্য সেম পার্টিকেল উইল বি ইকুয়াল টু দ্যাট বিটুইন দ্য ডিফারেন্ট পার্টিকেল। অর্থাৎ যে উপাদানগুলো থাকবে সেই উপাদানগুলোর নিজস্ব অণু পরমাণুর মধ্যে যে আকর্ষণ, আর একটা উপাদানের পরমাণুর সঙ্গে অন্য আরেকটা উপাদানের পরমাণুর যে আকর্ষণ, এই দুটো সেম হবে। অর্থাৎ আমরা যদি ধরে নিই এ একটা কম্পোনেন্ট আছে, বি একটা কম্পোনেন্ট আছে, এ উপাদানের এ পরমাণু আর বি উপাদানের বি পরমাণু, এদের মধ্যে যে 3 রকমের যে আকর্ষণ হয়, এ এর সঙ্গে এর আকর্ষণ, বি এর সঙ্গে বি এর আকর্ষণ, আর এ এর সঙ্গে বি এর আকর্ষণ, এই আকর্ষণ যদি সেম হয় তবেই তারা আদর্শ দ্রবণ গঠন করতে পারবে, আদারওয়াইজ পারবে না। সুতরাং আমরা দুটো শর্ত পেলাম আদর্শ দ্রবণ গঠনের। একটা হচ্ছে উপাদানগুলোর যে প্রাথমিক কণিকা আছে তাদের আকার, আকৃতি, রাসায়নিক প্রকৃতি প্রায় সমান হতে হবে। আর একটা হলো আকর্ষণগুলো, 3 রকমের যে আকর্ষণ হয়, এ বি এবং এ বি আকর্ষণ, 3টে সমান হতে হবে। এখন আমরা দেখব আদর্শ দ্রবণের বৈশিষ্ট্য কি, ক্যারেক্টারিস্টিক্স। একটা বৈশিষ্ট্য হচ্ছে যে তারা রাউল্টের সূত্র মেনে চলে। রাউল্টের সূত্রে আমরা কি পড়েছিলাম? পি এ সমান PA0 XA, পিবি সমান PB0 XB, আর পি সমান PA0 XA প্লাস PB0 XB। এটা রাউল্টের সূত্র আমরা পড়েছিলাম। বা শুধু কঠিন অনুবাহী দ্রবণের ক্ষেত্রে পি সমান P0 X1 পড়েছিলাম, পি সমান P0 X1। তো এই সূত্রগুলো মেনে চলবে, তবেই তারা আদর্শ দ্রবণ হবে। এটা আদর্শ দ্রবণের বৈশিষ্ট্য। 2 নম্বর হচ্ছে ডেল ভি মিক্সিং ইকুয়ালস টু 0। ডেল ভি মিক্সিং ইকুয়ালস টু, ডেল মিনস ডিফারেন্স, ভি হচ্ছে আয়তন, মিক্সিং মানে মিশ্রণের। অর্থাৎ আমি যদি 10 ml এ কম্পোনেন্টের সঙ্গে 10 ml বি মিশ্রিত করি,
তাহলে তাদের যে আয়তনের মিশ্রণের আয়তনটা হতে হবে, বা আদর্শ দ্রবণের ক্ষেত্রে হয় এক্স্যাক্টলি 20 ml। এখানে আবার আমাদের মনে হতে পারে যে 10 তো 20 হয়, কিন্তু না, দ্রবণের ক্ষেত্রে অনেক সময় হয় না, 10 20 হয় না, 20 থেকে কমও হতে পারে, বেশিও হতে পারে, আবার এক্স্যাক্টলি 20 হতে পারে। যদি 20 হয় এক্স্যাক্টলি, তাহলে সেটা আদর্শ দ্রবণ হবে। এখন প্রশ্ন তো এটা মানে হওয়াটাই তো স্বাভাবিক, না হওয়াটা কী করে স্বাভাবিক হয়? হওয়াটা স্বাভাবিক তখনই হয় যদি এদের অণুগুলোর মধ্যে আকর্ষণ সমান হয়। আকর্ষণ আমরা আগেই বলেছি যে আদর্শ দ্রবণ গঠন করতে গেলে এর সঙ্গে এর আকর্ষণ, বি এর সঙ্গে বি এর, এর সঙ্গে বি এর আকর্ষণ সমান হতে হবে। যেহেতু আকর্ষণ সমান, তো যখন মিশানো হচ্ছে তখন অণুগুলো আগের তুলনায় কাছাকাছিও হচ্ছে না, আবার দূরেও যাচ্ছে না, ফলে আয়তনটা এক্স্যাক্টলি যা ছিল তার সমষ্টি 10-10-20 হয়ে যাবে। যদি এমন হতো আগের তুলনায় অণুগুলো আরও কাছাকাছি চলে এসছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আয়তন কমে যেত। যদি এমন হতো আগের তুলনায় অণুগুলোর দূরত্ব বেড়ে গেছে, তাহলে সেক্ষেত্রে 20 থেকে বেশি হয়ে যেত আয়তন। তো যখন আকর্ষণ সমান হবে না তখন সেটা ঘটে, সেটা আমরা পরে আসছি। আরেকটা টার্ম আছে ডেল এইচ মিক্সিং ইকুয়ালস টু 0 হয় আদর্শ দ্রবণের ক্ষেত্রে। ডেল এইচ মিক্সিং ইকুয়ালস টু 0, এটার অর্থ হচ্ছে আমি যদি এ দ্রবণের সঙ্গে বি দ্রবণকে মেশাই, এ তরল আর বি তরল মেশাচ্ছি, তো দ্রবণ তৈরি হলো। দ্রবণ তৈরি হওয়ার সময় তাপের একটা উদ্ভব হয় বা শোষণ হয়, এটা তোমরা থার্মোডাইনামিক্সেও পড়েছ, ডেল এইচ সলিউশন বলা হয় যেটাকে। তো এক্ষেত্রে কিন্তু তাপের কোনো উদ্ভব বা শোষণ হবে না আদর্শ দ্রবণ হতে গেলে। তো যেখানে তাপের উদ্ভব বা শোষণ হয় সেখানে কেন হয় সেটা আমরা থার্মোডাইনামিক্স থেকেই পড়েছি, যে আকর্ষণের উপর একটা জিনিসের স্থায়িত্ব নির্ভর করে। আকর্ষণ বেড়ে গেলে স্থায়িত্ব কমে যায়, স্থায়িত্ব কমে যাওয়া মানে ইন্টারনাল এনার্জি কমে যাবে, মানে কিছু এনার্জি বেরিয়ে যাবে, তখন ডেল এইচটা নেগেটিভ হয়ে যাবে, লেস দেন 0 হয়ে যাবে। আবার যদি আকর্ষণ বেড়ে যায়, এই আকর্ষণ কমে যায়, তাহলে সেক্ষেত্রে স্থায়িত্ব কমে যাবে, এনার্জি বেড়ে যাবে, ডেল এইচ গ্রেটার দেন 0 হয়ে যাবে। অর্থাৎ আকর্ষণের তারতম্যের জন্যই তাপের উদ্ভব বা শোষণ হয় দ্রবণ তৈরি করার ক্ষেত্রে। এখানে যেহেতু আকর্ষণ সেম, মেশানোর আগে যে আকর্ষণ ছিল, মিশ্রিত করার পরেও আকর্ষণ সেম, সুতরাং এখানে তাপের কোনো পরিবর্তন হবে না। এটাকেই বলা হচ্ছে ডেল এইচ মিক্সিং ইকুয়ালস টু 0। তাহলে আদর্শ দ্রবণ কাকে বলে, তার উদাহরণ, আদর্শ দ্রবণ গঠন করতে গেলে কি শর্ত, কন্ডিশনস, এবং আদর্শ দ্রবণের বৈশিষ্ট্য, এটা আমরা পড়লাম। এর বিপরীতে যেটা আছে সেটা হলো নন আইডিয়াল সলিউশন বা অনাদর্শ দ্রবণ। এখানে আর বাস্তব দ্রবণ কথাটা বলা হয় না, গ্যাসের ক্ষেত্রে বাস্তব গ্যাস বলা হয়, নন আইডিয়াল গ্যাস, রিয়াল গ্যাস, কিন্তু এখানে অনাদর্শ দ্রবণ। এর সংজ্ঞাটা তাহলে কী হবে, ওর উল্টো হবে, সলিউশন দ্যাট ডাজ নট ওবে রাউলস ল, তারাই হবে নন আইডিয়াল সলিউশন। উদাহরণ, প্র্যাকটিক্যালি অল সলিউশন আর নন আইডিয়াল, প্রায় সমস্ত দ্রবণই অনাদর্শ দ্রবণ। উদাহরণ যেমন নাইট্রিক অ্যাসিড জল, ইথাইল অ্যালকোহল জল, ক্লোরোফর্ম অ্যাসিটোন ইত্যাদি, এরা অনাদর্শ দ্রবণ। তো এদের ক্ষেত্রে বৈশিষ্ট্য কী হবে, ওর উল্টোগুলো হবে। ওখানে ওবেজ রাউলস ল ছিল, এখানে ডাজ নট ওবে রাউলস ল, অর্থাৎ ওখানে পি ইকুয়ালস টু PA0X ছিল, এখানে PA নট ইকুয়াল টু PA0X হবে। ওখানে PB ইকুয়ালস টু PB0XB ছিল, এখানে PB নট ইকুয়ালস টু PB0XB হবে। ওখানে P ইকুয়াল টু PA0XA প্লাস PB0XB ছিল, এখানে P নট ইকুয়াল টু PA0XA প্লাস PB0XB। তাহলে এটা একটা ক্যারেক্টারিস্টিক্স হলো অনাদর্শ দ্রবণের। দ্বিতীয় ক্যারেক্টারিস্টিক্স কি, ওখানে আকর্ষণগুলো সব সমান ছিল, এখানে কিন্তু সব অসমান হবে, অর্থাৎ A নট ইকুয়াল টু B নট ইকুয়াল টু AB। ওখানে ডেল ভি মিক্সিং 0 ছিল, এখানে ডেল ভি মিক্সিং 0 হবে না, অর্থাৎ এখানে ওই 10-10 যদি মেশানো হয় তাহলে হয় 20 থেকে কমে যাবে, নাহলে 20 থেকে বেশি হয়ে যাবে। 4 নম্বর, ডেল এইচ মিক্সিং নট ইকুয়াল টু 0,
ওখানে বলা হয়েছিল যে কোনো তাপের উদ্ভব বা শোষণ হবে না, এখানে কিন্তু তাপের উদ্ভব বা শোষণ হবে। এগুলো হলো ক্যারেক্টারিস্টিক্স। সুতরাং অনাদর্শ দ্রবণ কাকে বলে, উদাহরণ এবং তার বৈশিষ্ট্য কী, এটা আমরা পেলাম। তাহলে আদর্শ দ্রবণের সম্পর্কে জানতে পারলাম, অনাদর্শ দ্রবণ সম্পর্কে জানতে পারলাম। এখন এদের মধ্যে ডিফারেন্স আমরা ইজি করে নিতে পারবো, পার্থক্য ওই পয়েন্টগুলো দিয়েই পার্থক্য হবে। আর একটা বিষয় বলা হয় যে ফান্ডামেন্টাল ডিফারেন্স বিটুইন আইডিয়াল গ্যাস অ্যান্ড আইডিয়াল সলিউশন। আদর্শ গ্যাসের সঙ্গে আদর্শ দ্রবণের মূলগত পার্থক্য কী। এমনিতে তো পার্থক্য আছেই, যে ওটা আদর্শ গ্যাসের সমীকরণ মেনে চলে, এটা আদর্শ রাউল্টের সূত্র মেনে চলে, ওটা গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য, এটা দ্রবণের ক্ষেত্রে, এগুলো নয়। ফান্ডামেন্টাল ডিফারেন্স কী আছে আদর্শ গ্যাসের সঙ্গে আদর্শ দ্রবণের, সেটা হলো আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমরা কাইনেটিক থিওরিতে ধরে নিয়েছি, বা সেখানে একটা স্বীকার্য বিষয় ছিল যে আদর্শ গ্যাসের অণুগুলোর মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ নেই। কিন্তু আদর্শ দ্রবণের ক্ষেত্রে কিন্তু এই ধরনের কোনো আমরা স্বীকার্য বিষয় ধরিনি। এখানে আকর্ষণ আছে, তবে সেই আকর্ষণগুলো সমান। এটাই তাহলে ফান্ডামেন্টাল ডিফারেন্স। অর্থাৎ আদর্শ গ্যাসের অণুগুলোর মধ্যে কোনো আকর্ষণ নেই, কিন্তু আদর্শ দ্রবণের অণুগুলোর মধ্যে আকর্ষণ আছে। এবারে আমাদের টপিক হলো গ্রাফটা, লেখচিত্র। আমরা তো এর আগে রাউল্টের সূত্রের লেখচিত্র পড়েছি, সেটা আইডিয়াল দ্রবণের ক্ষেত্রে। এখন নন আইডিয়াল সলিউশন, যেটা অনাদর্শ দ্রবণ, যারা রাউল্টের সূত্র মানে না, যাদের ক্ষেত্রে পিএ নট ইকুয়াল টু পিএ জিরো এক্স জিরো, পিবি নট ইকুয়াল টু পিবি জিরো এক্স বি, পি নট ইকুয়াল টু পিএ জিরো এক্স এ প্লাস পিবি জিরো এক্স বি, তাদের ক্ষেত্রে গ্রাফ কী হবে, ভেপার প্রেশার বনাম মোল ফ্র্যাকশনের গ্রাফ কী হবে, অংশ চাপের সঙ্গে যদি মোল ভগ্নাংশকে প্লট করা হয় তাহলে সেই লেখচিত্রটা কীরকম হবে। এখন এইখানে দুটো বিষয় হতে পারে। দেখো, অনাদর্শ দ্রবণ মানে তারা রাউল্টের সূত্র মানছে না, তার মানে কি, তারা রাউল্টের সূত্র থেকে বিচ্যুত হচ্ছে, ডেভিয়েটস ফ্রম রাউল্টস ল, ডেভিয়েশন হচ্ছে। তো এই ডেভিয়েশনটা দুটো ধরনের হয়। একটা হচ্ছে যদি দেখা যায় পিএ গ্রেটার দ্যান পিএ জিরো এক্স এ, বা পিবি গ্রেটার দ্যান পিবি জিরো এক্স বি, বা পি গ্রেটার দ্যান পিএ জিরো এক্স এ প্লাস পিবি জিরো এক্স বি হয়, অর্থাৎ বেশি হয়, রাউল্টের সূত্রে যেরকম হওয়ার কথা তার থেকে যদি বাস্তবে দ্রবণের ওই চাপগুলো বেশি হয়ে যায়, তখন সেটাকে বলা হবে পজিটিভ ডেভিয়েশন ফ্রম রাউল্টস ল, ধনাত্মক বিচ্যুতি। যেমন ইথানল এবং অ্যাসিটনের একটা মিশ্রণ, এই যে দ্রবণটা, এটা অনাদর্শ দ্রবণ। এই অনাদর্শ দ্রবণ ধনাত্মক বিচ্যুতি দেখায়, অর্থাৎ ইথানল এবং অ্যাসিটনের মিশ্রণের দ্রবণ যদি আমরা তৈরি করি, তাহলে রাউল্ট সূত্র অনুযায়ী যত এই দ্রবণের বাষ্পচাপ হওয়ার কথা তার থেকে এদের বেশি হয়ে যায়, তার মানে এরা ধনাত্মক বিচ্যুতি দেখায়। আর একটা হতে পারে যাদের ক্ষেত্রে চাপগুলো কমে যাবে, পিএ লেস দ্যান পিএ জিরো এক্স এ, পিবি লেস দ্যান পিবি জিরো এক্স বি, পি লেস দ্যান পিএ জিরো এক্স এ প্লাস পিবি জিরো এক্স বি, তখন সেটাকে বলা হবে নেগেটিভ ডেভিয়েশন বা ঋণাত্মক বিচ্যুতি। যেমন ক্লোরোফর্মের সঙ্গে অ্যাসিটনের যদি মিশ্রণ হয়, এটা একটা অনাদর্শ দ্রবণ, এর ক্ষেত্রে দেখা যাবে যে দ্রবণের বাষ্পচাপটা রাউল্ট সূত্র থেকে প্রাপ্ত বাষ্পচাপ অপেক্ষা কমে যাচ্ছে, এটাকে বলা হয় নেগেটিভ ডেভিয়েশন ফ্রম রাউল্টস ল। আচ্ছা, তাহলে লেখচিত্রটা কীরকম হবে? আমরা এর আগে যে দুটো তরলের মিশ্রণের ক্ষেত্রে যে রাউল্টের সূত্রে লেখচিত্র পেয়েছিলাম, সেখানে ছিল স্ট্রেট লাইন, আর এখানে কিন্তু বেন্ট হয়ে যাবে। যখন পজিটিভ ডেভিয়েশন দেখাবে তখন স্ট্রেট লাইনের থেকে এদের চাপগুলো যেহেতু বেশি হবে, সেই জন্য এরা উত্তল তলে বেঁকে যাবে, আর নেগেটিভ ডেভিয়েশনের ক্ষেত্রে অবতল তলে বেঁকে যাবে, আর স্ট্রেট লাইন পাবো না আমরা। তো
তিনটে লেখচিত্র ওখানে আমরা পেয়েছিলাম, তিনটি স্ট্রেট লাইন ছিল, এখানে তিনটি বেন্ট হবে, তিনটি বেন্ট হবে, একটা পি এর ক্ষেত্রে, একটা পিবির ক্ষেত্রে, আর একটা পি এর ক্ষেত্রে। এবার ব্যাখ্যাটা কি হবে, কেন চাপটা বেড়ে যাচ্ছে, বেন্ট হচ্ছে কেন লেখচিত্র, স্ট্রেট লাইনের পরিবর্তে কেন বেন্ট হয়ে গেল। এখন এই যে বাষ্পচাপ বেড়ে যাচ্ছে, বেড়ে যাওয়া মানে নিশ্চয়ই বাষ্প বেড়ে গেছে। তো বাষ্প কি করে বাড়বে, যদি বাষ্পায়ন বেশি হয় তাহলে বাষ্প বাড়বে। বাষ্পায়ন কখন বেশি বাড়বে, যখন তরলের অণুগুলোর মধ্যে আকর্ষণ কম হবে, তখনই বাষ্পায়ন বাড়বে। তাহলে নিশ্চয়ই যাদের ক্ষেত্রে আমরা ধনাত্মক বিচ্যুতি পাচ্ছি, যাদের চাপ রাউল সূত্র অপেক্ষা বেশি হচ্ছে, তাদের ক্ষেত্রে নিশ্চয়ই দ্রবণ তৈরি করার পর উপাদানগুলোর মধ্যে আকর্ষণ কমে যাচ্ছে। সেটাই হয়। যেমন আমরা বলেছি পজিটিভ ডেভিয়েশন হয় ইথানল আর অ্যাসিটনের ক্ষেত্রে। তার মানে ইথানল যখন পিওর অবস্থায় থাকে তখন ইথানলের অণুগুলোর মধ্যে যে আকর্ষণ, সেই আকর্ষণটা যখন ইথানলের সঙ্গে অ্যাসিটনের মেশানো হবে, তো ইথানলের সঙ্গে অ্যাসিটনের আকর্ষণ অপেক্ষা ইথানলের সঙ্গে ইথানলের আকর্ষণ বেশি থাকে। আবার অ্যাসিটনের সঙ্গে অ্যাসিটনের যে আকর্ষণ, সেটাও ইথানলের সঙ্গে অ্যাসিটনের আকর্ষণ অপেক্ষা বেশি হবে। তার মানে বিশুদ্ধ অবস্থায় ওদের মধ্যে যে আকর্ষণ থাকে, যখন মেশানো হয় তখন অণুগুলোর মধ্যে আকর্ষণ কমে যায়। আকর্ষণ কমে যাওয়া মানেই তাদের বাষ্পীভূত হওয়ার প্রবণতা বেড়ে যাবে, বাষ্পের পরিমাণ বেড়ে যাবে, বাষ্প চাপ বেড়ে যাবে, অর্থাৎ তারা রাউল সূত্র থেকে ধনাত্মক বিচ্যুতি দেখাবে, এরকম গ্রাফ হবে। আবার যারা নেগেটিভ ডেভিয়েশন দেখে তাদের ব্যাখ্যাটা কি, কেন এখানে চাপগুলো কমে যাচ্ছে, বাষ্প চাপগুলো অবতল তল হচ্ছে কেন, তার কারণ হলো এখানে নিশ্চয়ই বাষ্প কমে গেছে, ফলে বাষ্প চাপ কমে গেছে। আর বাষ্প কেন কমে গেল, নিশ্চয়ই আকর্ষণ বেড়ে গেছে। সেটাই হয়। দেখো ক্লোরোফর্মের যখন বিশুদ্ধ অবস্থায় থাকে, এখানে কোনো হাইড্রোজেন বন্ডিং হয় না, জাস্ট অণুর সঙ্গে অণুর আকর্ষণ একটা হয়, ভ্যান ডার ওয়ালস আকর্ষণ। আবার অ্যাসিটনের নিজস্বর মধ্যে কোনো হাইড্রোজেন বন্ধন হয় না, এদের মধ্যে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ আছে। কিন্তু যখন ক্লোরোফর্মকে অ্যাসিটনের সঙ্গে মেশানো হবে, তখন কিন্তু ক্লোরোফর্মের এই হাইড্রোজেনের সঙ্গে অ্যাসিটনের অক্সিজেনের একটা হাইড্রোজেন বন্ধন হবে। এবং আমরা জানি গ্যাসের চ্যাপ্টারে তোমরা বিভিন্ন আকর্ষণ নিয়ে পড়েছ, যে হাইড্রোজেন বন্ধন ইজ মোর পাওয়ারফুল দ্যান ভ্যান ডার ওয়ালস অ্যাট্রাকশন। তাহলে এখানে হাইড্রোজেন বন্ধনের কারণে অ্যাট্রাকশন বেড়ে গেল, তারপরে বাষ্পায়ন বেড়ে গেল, বাষ্পচাপও বেড়ে গেল। ঠিক আছে, তো তাহলে আমরা রাউল সূত্র থেকে বিচ্যুতি, অনাদর্শ দ্রবণ যে বিচ্যুত হয় তার লেখচিত্র পড়লাম, এবং পজিটিভ ডেভিয়েশন কারা দেখায়, নেগেটিভ ডেভিয়েশন কারা দেখায়, তাদের উদাহরণ এবং ব্যাখ্যা কেন দেখায় সেটা আমরা পড়লাম। সব ক্ষেত্রেই জেনারেল ব্যাখ্যা একই হবে। এবার পার্টিকুলার যখন কোনো কম্পোনেন্ট বলে দেওয়া হবে, তখন তার রেসপেক্টে কিছু ব্যাখ্যা করতে হবে। যেমন ক্লোরোফর্ম এবং অ্যাসিটনের ক্ষেত্রে আমি হাইড্রোজেন বন্ধনটা দেখালাম। এছাড়া আমাদের আরেকটা বিষয় আলোচনার আছে, সেটা হলো কনস্ট্যান্ট বয়লিং মিক্সচার। কনস্ট্যান্ট বয়লিং মিক্সচার ও অ্যাজিওট্রপিক মিক্সচার, স্থির স্ফুটনাঙ্কের মিশ্রণ বা অ্যাজিওট্রপিক মিশ্রণ কাদের বলি? A liquid mixture which boils at constant temperature and distills over completely at the same temperature without any change in composition is called constant boiling mixture. যখন একটা মিশ্রণের সংযুতি তরল অবস্থায় এবং বাষ্প অবস্থায় একই হয়, তখন সেটাকে বলা হয় কনস্ট্যান্ট বয়লিং মিক্সচার। বা কোনো তরলের মিশ্রণ যদি একই সংযুতিতে পাতিত হয়, তাকে বলা হবে কনস্ট্যান্ট বয়লিং মিক্সচার। উদাহরণ নিয়েছি, দেখো ইথাইল অ্যালকোহল প্লাস ওয়াটার, এটা হচ্ছে
ইথাইল অ্যালকোহল 95.6% আর ওয়াটার হচ্ছে 4.4%। নাইট্রিক অ্যাসিড প্লাস নাইট্রিক অ্যাসিড হচ্ছে 68%, ওয়াটার হচ্ছে 32%। অর্থাৎ এই পার্সেন্টেজের যদি দ্রবণ নেওয়া হয় ইথাইল অ্যালকোহল এবং জলের, তাহলে যখন আমরা এটাকে বয়েল করব তখন এদের একটা স্ফুটনাঙ্ক থাকবে, দুজনের একটা সেম স্ফুটনাঙ্ক থাকবে, এবং সেই স্ফুটনাঙ্কে এরা পাতিত হবে, এবং পাতিত হয়ে যে বাষ্প তৈরি হবে সেখানেও দেখা যাবে ইথাইল অ্যালকোহল এবং ওয়াটারের পার্সেন্টেজ এক আছে। এটা কি বলা হয়? সেম কম্পোজিশন। সিমিলারলি নাইট্রিক অ্যাসিড ক্ষেত্রেও তাই হবে। এখন এই যে অ্যাজিওট্রপিক মিক্সচার, এটার দুটো ভাগ আছে। একটাকে বলা হয় মিনিমাম বয়েলিং অ্যাজিওট্রপিক মিক্সচার বা সর্বনিম্ন স্ফুটনাঙ্ক বিশিষ্ট অ্যাজিওট্রপিক মিক্সচার, যেমন ইথানল এবং ওয়াটার। আগে আমরা বলেছি ইথানল এবং ওয়াটারের 95.6% মিশ্রণ হচ্ছে একটা অ্যাজিওট্রপিক মিশ্রণ। এখন এটাকে মিনিমাম বয়েলিং কেন বলা হচ্ছে? মিনিমাম বয়েলিংয়ের মানে হচ্ছে যে এই অ্যাজিওট্রপিক মিক্সচারটা যে যাদের দিয়ে তৈরি হবে তাদের নিজেদের যা স্ফুটনাঙ্ক, মিশ্রণের স্ফুটনাঙ্কটা তাদের থেকে কম হবে, তাদের দুজনের থেকেই কম হবে। যেমন ইথানলের স্ফুটনাঙ্ক হচ্ছে 351.45 কেলভিন, আর জলের স্ফুটনাঙ্ক আমরা জানি 100 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 373 কেলভিন। কিন্তু যখন 95.6% ইথাইল অ্যালকোহল আর 4.4% জলের মিশ্রণ আমরা নেব, যেটা অ্যাজিওট্রপিক মিশ্রণ, তার স্ফুটনাঙ্ক হবে 351.32। দেখো ইথানলের থেকেও কমে গেল একটু, আবার জলের থেকেও কমে গেছে, এই জন্য এটাকে বলে মিনিমাম বয়েলিং। তো এই মিনিমাম বয়েলিং, আচ্ছা, আর ম্যাক্সিমাম বয়েলিং যেটা সর্বোচ্চ স্ফুটনাঙ্ক বিশিষ্ট, সেটা হলো উদাহরণ নাইট্রিক অ্যাসিড ওয়াটার। কারণ এখানে নাইট্রিক অ্যাসিডের যে স্ফুটনাঙ্ক, আচ্ছা এদের কম্পোজিশন হচ্ছে 68%, 32%, আগেই বলেছি। তো এখানে নাইট্রিক অ্যাসিডের যে স্ফুটনাঙ্ক 359 কেলভিন, আর জলের যে স্ফুটনাঙ্ক 373 কেলভিন, তার থেকে মিক্সচারের স্ফুটনাঙ্ক কিন্তু বেড়ে গেছে 393.5 কেলভিন। তাহলে প্রত্যেকটা কম্পোনেন্টের স্ফুটনাঙ্কের থেকে মিক্সচারের স্ফুটনাঙ্কটা বেড়ে গেল, এই জন্য এটাকে বলা হয় ম্যাক্সিমাম বয়েলিং অ্যাজিওট্রপিক মিক্সচার। এখন এইটা আমরা এখানে আলোচনা করছি কেন? এর সঙ্গে রাউল্টের সূত্রের সম্পর্ক আছে। এই যে মিনিমাম বয়েলিং যে অ্যাজিওট্রপিক মিক্সচার ইথানল ওয়াটার, তো রাউল্ট সূত্রে আমরা দেখেছি ইথানল এবং ওয়াটার এরা রাউল্ট সূত্র থেকে ধনাত্মক বিচ্যুতি দেখায়, শোজ পজিটিভ ডেভিয়েশন ফ্রম রাউল্টস ল, ধনাত্মক বিচ্যুতি। তাহলে যারা এই রাউল্ট সূত্র থেকে ধনাত্মক বিচ্যুতি দেখাবে তারা এই মিনিমাম বয়েলিং অ্যাজিওট্রপিক মিক্সচার তৈরি করবে। আবার নাইট্রিক অ্যাসিড এবং জল এর মিশ্রণটা আমরা দেখেছি এটা রাউল্ট সূত্র থেকে ঋণাত্মক বিচ্যুতি দেখায়, শোজ নেগেটিভ ডেভিয়েশন। তাহলে যারাই রাউল্ট সূত্র থেকে ঋণাত্মক বিচ্যুতি দেখাবে তারাই এই ম্যাক্সিমাম বয়েলিং অ্যাজিওট্রপিক মিক্সচার তৈরি করবে। এবং আফটার অল এরা দুজনেই আমরা জানি অনাদর্শ দ্রবণ, সুতরাং অনাদর্শ দ্রবণ থেকেই অ্যাজিওট্রপিক মিক্সচার হয়, আদর্শ দ্রবণ থেকে কিন্তু হয় না। এবার অনাদর্শ দ্রবণের মধ্যে যারা রাউল্ট সূত্র থেকে ধনাত্মক বিচ্যুতি দেখায় তারা মিনিমাম বয়েলিং করে, আর যারা ঋণাত্মক বিচ্যুতি দেখায় তারা ম্যাক্সিমাম বয়েলিং করে। ব্যাখ্যাটা কি হবে? আমরা এই যে গ্রাফটা পড়েছি, গ্রাফটা দেখলাম অনাদর্শ দ্রবণের, যে যারা পজিটিভ ডেভিয়েশন দেখে তাদের লেখচিত্রগুলো বাঁকা হচ্ছে এবং উত্তলতল। তো এইখানে দেখো একটা করে আমরা পয়েন্ট পাচ্ছি যেখানে বাষ্পচাপটা ম্যাক্সিমাম হচ্ছে, এর এইখানে আছে, এর এইখানে আছে, এর এইখানে আছে। তো আমরা তো এই গ্রাফটা করেছি মূল ভগ্নাংশের এগেনস্টে, বাষ্পচাপের গ্রাফ মূল ভগ্নাংশের এগেনস্টে, মানে এখানে তোমার দুটো কম্পোনেন্ট, এ এর মূল ভগ্নাংশ আর বি এর মূল ভগ্নাংশ। লেফট থেকে রাইটে আমরা এর আগে বলেছিলাম যে
এটা হচ্ছে তোমার এক্সে এখানে 1, এক্স বি 0, আর এখানে রাইটে বলেছিলাম এক্স এটা 0, এক্স বিটা 1। তবে লেফট থেকে রাইটে যখন যাচ্ছি এক্স অক্ষে, তখন মূল ভগ্নাংশ এক্স এর কমে যাচ্ছে আর বি এর বাড়ছে। তারপরে তাদের কম্পোজিশন সংযুতি পাল্টে যাচ্ছে, পার্সেন্টেজ পাল্টে যাচ্ছে। তাহলে এই যে লেখচিত্রে যেটা একদম পিক, যেখানে চাপ সবচেয়ে বেশি দ্রবণের, তাহলে এই পিকের এগেনস্টে এখানে একটা কম্পোজিশন আছে, কত পার্সেন্ট এ আর কত পার্সেন্ট বি। তো দেখা যাবে এই পিকে কাছে, পিকে বাষ্পের সংযুতি আর তরলের সংযুতি একই হয়। তার মানে অ্যাজিওট্রপিক মিক্সচার হয়ে গেল। সেই জন্য রাউল্ট সূত্রের আলোচনার ক্ষেত্রে এটা আমাদের পড়তে হচ্ছে। কারণ আমরা বলছি যে যখন কোনো তরল মিশ্রণের তরল অবস্থার সংযুতি আর বাষ্পের সংযুতি একই হয়, সেটা তো অ্যাজিওট্রপিক মিক্সচার। তাহলে রাউল্ট সূত্র থেকে যারা ধনাত্মক বিচ্যুতি দেখায়, তাদের ক্ষেত্রে দ্রবণের একটা অংশে চাপ সর্বোচ্চ হয় এবং তার সঙ্গে সম্পর্কযুক্ত দ্রবণের যে সংযুতি, এটাই হলো অ্যাজিওট্রপিক মিক্সচারের সংযুতি। এই অবস্থায় তরল অবস্থার সংযুতি আর বাষ্পের সংযুতি সেম হয়। একইভাবে যারা নেগেটিভ ডেভিয়েশন দেখায়, তাদের ক্ষেত্রেও একটা পয়েন্ট আছে যেখানে বাষ্পচাপটা কমে যাচ্ছে, সবচেয়ে কম বাষ্পচাপটা। যেমন এখানে আমরা যদি ধরি বাষ্পচাপ দ্রবণটার ক্ষেত্রে এই পয়েন্টে কমে যাচ্ছে, এখানটাই সবচেয়ে কম হচ্ছে। তো এই সংযুতিতে বাষ্পচাপ সবচেয়ে কম হচ্ছে, এই জন্য এটাকে বলা হচ্ছে, এটা নেগেটিভ ডেভিয়েশন দেখাচ্ছে। এবং এই যে বাষ্পচাপ কমে গেল, কেন কমে গেল? নিশ্চয়ই এ আর বি এর মধ্যে আকর্ষণ কমে গেছে। থ্রুআউট দ্য গ্রাফ এখানে আকর্ষণ কম, কিন্তু যে পয়েন্টে বাষ্পচাপটা কম, ভুল বললাম, বাষ্পচাপ কমে গেছে মানে আকর্ষণ বেড়ে গেছে। তো যে পয়েন্টে বাষ্পচাপ সবচেয়ে কম, সেখানে তাহলে আকর্ষণ সবচেয়ে বেশি। তো আকর্ষণ বেশি হলে স্ফুটনাঙ্ক বেড়ে যায়। সেই জন্য যারা নেগেটিভ ডেভিয়েশন দেখায়, তারা কিন্তু ম্যাক্সিমাম বয়েলিং অ্যাজিওট্রপিক মিক্সচার তৈরি করে। নাইট্রিক অ্যাসিড এবং ওয়াটারের ক্ষেত্রে আমরা দেখলাম যে ওখানে বয়েলিং পয়েন্ট বেড়ে গেছে, এবং নাইট্রিক অ্যাসিড ওয়াটার নেগেটিভ ডেভিয়েশন দেখায়। আবার ইথাইল অ্যালকোহল ওয়াটারের ক্ষেত্রে আমরা পজিটিভ ডেভিয়েশন পেয়েছি, এবং ওখানে মিনিমাম বয়েলিং, অর্থাৎ ওখানে এই বাষ্পচাপ বেড়ে যাচ্ছে মানে ওদের মধ্যে আকর্ষণ কমে যাচ্ছে, আকর্ষণ কমে গেলে স্ফুটনাঙ্ক কমে যায়। সুতরাং আমরা যেটা সম্পর্ক করতে পারি, দেখো কোরিলেশন, যে অনাদর্শ দ্রবণগুলো অ্যাজিওট্রপিক মিক্সচার তৈরি করে। অনাদর্শ দ্রবণের মধ্যে যারা ধনাত্মক বিচ্যুতি দেখায়, তারা লো বয়েলিং মানে মিনিমাম বয়েলিং অ্যাজিওট্রপিক মিক্সচার তৈরি করে। আর যারা ঋণাত্মক বিচ্যুতি দেখায়, তারা ম্যাক্সিমাম বয়েলিং অ্যাজিওট্রপিক মিশ্রণ তৈরি করে। তাহলে অ্যাজিওট্রপিক মিশ্রণ কি, কাকে বলে, উদাহরণ, ক রকমের হয়, তাদের সংজ্ঞা, উদাহরণ, এবং অ্যাজিওট্রপিক মিশ্রণের সঙ্গে রাউল্ট সূত্রের বিচ্যুতির কি সম্পর্ক, ইত্যাদি, এগুলো আমাদের এখান থেকে পড়তে। তার মানে দ্রবণের একটা অংশ শেষ করলাম। সেই শুরু হয়েছিল দ্রবণের প্রকারভেদ এবং দ্রবণের মাত্রা প্রকাশের বিভিন্ন এককগুলো। তারপরে আমরা হেনরির সূত্র পড়েছি, তারপরে রাউল্টের সূত্র, তরলের বাষ্পচাপ, আর রাউল্ট সূত্রের নিরিখে দ্রবণের দুটো ভাগ, আইডিয়াল সলিউশন এবং নন আইডিয়াল সলিউশন। এই পর্যন্ত আমাদের একটা পার্ট শেষ হলো, এবং যেখানে নিউমেরিক্যাল প্রবলেমস আছে সেগুলো আমরা সঙ্গে সঙ্গে করেছি, মডেল কিছু। আজকেও এই ভিডিও ক্লাসে যেটা হলো,
সেখানেও কিছু নিউমেরিক্যাল প্রবলেমস আছে, সেটা আমি পিডিএফ করে পাঠিয়ে দেবো। আপাতত এই পর্যন্ত, ধন্যবাদ।